ভারতীয় ফুটবলকে কি শেষ করে দিচ্ছে মোহনবাগান? তাদের নিজেদের বড়লোকি দেখিয়ে আলটিমেটলি ভারতীয় ফুটবলই গরিব হচ্ছে। হ্যাঁ, এটা আমি বলছি না, বাট এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় মহলে, ভারতীয় সমর্থকদের মধ্যে এটাই একটা প্রোপাগ্যান্ডা চলছে, বা এটাই একটা এই মুহূর্তে ফিলিং আছে মোহনবাগানকে নিয়ে। অ্যান্ড আমি বলবো না যে কোথাও এই ফিলিংটা ভুল, বিকজ এভরিওয়ান হ্যাজ দেয়ার রাইট টু ডু সো অ্যান্ড ফিল এনিথিং দে ওয়ান্ট টু। বাট আমাদেরকে এটাও বুঝতে হবে যে ভারতীয় ফুটবল ইকোসিস্টেম কেন আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যার জন্য আজকে এরকম স্যালারিজ, এরকম কন্ট্রাক্টস আমরা দেখছি। তবে আমরা সেই বিষয়তে আসার আগে ডেফিনেটলি আজকে সব থেকে বড় খবর, ইনফ্যাক্ট কালকেই ও খবরটা বেরিয়েছে যে অভিষেক টেকচাম সিং হ্যাজ অ্যাগ্রিড টু সাইন ফর মোহনবাগান। ডিল এখনো সাইন হয়নি, তো বলবো না যে একেবারে ডান ডিল, বাট ক্লাব মানে দুই ক্লাব এবং প্লেয়ারের দিক থেকে সব অ্যাগ্রিমেন্টস আর ইন প্লেস। এখান থেকে ডিল ভেস্তে যায় না সাধারণত, বিকজ জাস্ট কন্ট্রাক্ট পেপার সাইন হবে আর ডিল কমপ্লিট হবে। এবার যা খবর এই মুহূর্তে 3+1 কন্ট্রাক্টে অভিষেক টেকচাম সিংকে মোহনবাগান সাইন করেছে, একটা 1.8 করোড় ট্রান্সফার ফি তারা দিয়েছে, এবং অভিষেক টেকচাম সিংকে নেক্সট 3 ইয়ার্সে 2.1 করোড় করে স্যালারি তারা দেবে। এত কম বয়স্ক একটা প্লেয়ার যে এখনো ভারতীয় ফুটবল ম্যাপে, ইকোসিস্টেমে থ্রাইভও করছে না, জাস্ট একটা ব্রেক থ্রু সিজনের জন্যে এতটা টাকা দিয়ে 3+1 কন্ট্রাক্টে মোহনবাগান তাকে সাইন করে নিল, এটা ভাবা যায় না। বিকজ এই অ্যামাউন্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার্সরা পর্যন্ত পায় না, যে অ্যামাউন্ট এই মুহূর্তে ইয়াংস্টার্সরা পাচ্ছে। অ্যান্ড এটা একটা প্রবলেম যেটা তৈরি হয়েছে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমে, বিকজ এখানে কোনো সিস্টেম নেই। এখানে ক্লাবসরা নিজেদের মতন করে কিন্তু অপারেট করে, এবং দে নো হাউ টু টুইক দ্য বুকস যাতে স্যালারি ক্যাপও মেনটেন হয় এবং কিছু উল্টো পাল্টাও না লাগে। বাট এফএসডিএল কিন্তু জানে যে এদিক ওদিক সব ক্লাবসই করছে, বাট মোহনবাগানের নামটা এতটা বেশি এই জন্যই আসে বিকজ মোহনবাগান সাইন্স দ্য বেস্ট প্লেয়ার্স। বাট তোমরা যদি ভালো করে অন্য ক্লাবসও দেখো যারা বাকিদেরকেও সাইন করাচ্ছে, তারাও কিন্তু ইনফ্লেটেড স্যালারিজেই সাইন হচ্ছে। বাট জাস্ট বিকজ দে আর নট বিগ নেমস অর জাস্ট বিকজ দে আর নট মোহনবাগান, তাদের নিয়ে অত আলোচনা হয় না। বাট এই প্রবলেমটা ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমে একা মোহনবাগান ক্রিয়েট করেনি। এজেন্ট রাজ আছে যারা এই মুহূর্তে, আমার তো কোথাও একটা গিয়ে মনে হয় যে অভিষেক টেকচাম সিং এর সাইনিংটা এই এজেন্ট রাজের একটা বড় এক্সাম্পল। এবং কালকে আমি দেখলাম যে এফসি গোয়ার যে সিইও রবি পুষ্কর, তিনি ডাইরেক্ট টুইট করে বলে দিলেন যে কোথায় গেলেন সেই সমর্থকরা বা কোথায় গেলেন সেই জার্নালিস্ট যারা নাকি বলেছিলেন যে ম্যানলো মার্কোয়েজ ন্যাশনাল টিমে ইন্টারফিয়ার করে বলেছিলেন অভিষেককে মোহনবাগানে সাইন না করতে, গোয়াতে সাইন করো। কারা বলেছিলেন সে খবর? এতদিন কিন্তু গোয়ার পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম রবি পুষ্কর স্পোক অন দিস ম্যাটার, সেইং যে গোয়ার ইনভলভমেন্ট এতে ছিল না। তো তাহলে যদি গোয়ার ইনভলভমেন্ট তাদের সাইড থেকে না থাকে, আমি বলছি না একেবারে তারা সাদা সিধা না, হতে পারে না সেটা, ডেফিনেটলি কিছু কথাবার্তা হয়ে থাকতে পারে ম্যানলো মার্কোয়েজের সাথে। হয়তো অ্যাজ আ ন্যাশনাল টিম হেড কোচ তিনি হয়তো তাকে খালি মোহনবাগানে না যাওয়ার কথা হয়তো বলে থাকতে পারেন, বাট নোবডি নোজ দ্যাট। মানে লিটারালি যিনি খবরটা করেছেন এবং ম্যানলো মার্কোয়েজ, অভিষেক টেকচাম সিং, এদের বাদ দিয়ে কিন্তু আর কেউ জানে না, এবং যারা এজেন্টস আছেন এদের বাদ দিয়ে কিন্তু কেউ জানে না যে অ্যাকচুয়াল রিয়ালিটি কি, সত্যিটা কি। তো আমাদেরকে দুদিকেই বিশ্বাস করতে হবে। আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা হয়েছে, উইচ অ্যাগেইন ইজ কমপ্লিটলি রং। আবার আমাদেরকে এটা মানতেও হবে যে এটা নাও হয়ে থাকতে পারে, এবং এটা সিম্পল একটা প্রেশার ট্যাকটিক্স ছিল ফ্রম পাঞ্জাব এফসি, বিকজ এজেন্টসরা এই মুহূর্তে এই কাজটাই করছে। যেই মুহূর্তে আমি আলোচনাও করেছি অভিষেক টেকচাম সিং এর আগের ভিডিওগুলোতেও, যে যেই মুহূর্তে ইস্টবেঙ্গল বেরিয়ে গেল রেস থেকে, 2 কোটি টাকা তাদের ট্রান্সফার ডিমান্ড ছিল, তো 2 কোটি টাকা তো আর মোহনবাগান দেবে না, বিকজ ভাই ইস্ট বেঙ্গল তো বেরিয়ে গেছে, তোমার কাছে আর কোনো টেকার্স নেই, আমি একমাত্র এসছি অভিষেক সিংকে সাইন করাতে, তোমাকে আমার কম দামে ছাড়তেই হবে। এবার কম দামে ছাড়া মানে এজেন্টের লস, স্যালারি কম নেগোসিয়েশন হবে তো এজেন্টের লস। তো তখন কি করা হলো, যে গোয়ার নাম ভাসিয়ে দেওয়া হলো। মোহনবাগান গড নোজ তারা ভেরিফিকেশন করে কি করে না যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট আছে কি নেই, বিকজ সাধারণত ওয়াই উড দে টক টু গোয়া, রাইট? যখন গোয়ার সাথে তুমি ডিরেক্ট কম্পিটিশনে আছো, তুমি নিশ্চয়ই গোয়ার সাথে কথা বলবে না, ভাই তুই সাইন করাচ্ছিস প্লেয়ারটাকে, ডেফিনেটলি হবে না। তো নিজেদের সাইড থেকে মোহনবাগান কোন রকমের থার্ড পার্টি ভেরিফিকেশন করে কিনা জানা নেই, বাট গোয়ার নাম ঢুকিয়ে কি করা হলো, অভিষেকের দামটা আবার বাড়ানো হলো। তো হয়তো যে ডিলটা আর একটু সস্তায় হতে পারতো, সেটা গিয়ে টানলো 1.8 করোড়সে। আগেন যদি গোয়া এবং মোহনবাগান একসাথেই রেসে থাকতো, তাহলে পাঞ্জাবের কি দরকার ছিল 2 কোটির আস্কিং প্রাইস থেকে কম দামে বিক্রি করা? বিকজ তারা তো জানছে বিডিং ওয়ার হচ্ছে। তাহলে কি অ্যাকচুয়ালি কোনো বিডিং ওয়ার আদেও হয়েছে গোয়া এবং মোহনবাগানের সাথে, নাকি এরকম কিছু হয়নি? তো 1.8 করোড়স কেন? বেশিও তো হতে পারতো, বিকজ দেয়ার ওয়াজ আ বিডিং ওয়ার বিটুইন গোয়া অ্যান্ড মোহনবাগান। এগুলো কোয়েশ্চেন্স যেগুলো জিজ্ঞেস করতে হবে আমাদেরকে, বিকজ এই এজেন্ট রাজ এরাই কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে শেষ করে দিচ্ছে, খেয়ে ফেলছে নিজেদের কমিশনসের জন্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেইভাবে এক্সপিরিয়েন্স প্লেয়ার্স ছাড়ো, এখন তো ইয়াংস্টার্সদেরকেও এরা ছাড়ছে না, 16-17 বছরের বাচ্চাদেরকেও এরা লাখ লাখ টাকা স্যালারি নিয়ে বসিয়ে রেখেছে।
ক্যারিয়ার তাদের শেষ করে দিচ্ছে এবং এখন তো এই ইয়াং প্লেয়ারদের হচ্ছে। আমি আবারও বলছি, অভিষেক টেকচন্দ সিং এর মোহনবাগানে সাইন করেছে, দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড নিউজ, বাট যেই স্যালারিটি করেছে দ্যাট ইজ আ ডিসকাশন দ্যাট উই নিড টু হ্যাভ। আমাদের সকলকে এই ডিসকাশনটা করতে হবে, না হলে কিন্তু ভারতীয় ফুটবল কখনো ইম্প্রুভ করবে না। এই টাকাটাই যদি 1 কোটি হতো, 1.2 crores যদি হতো, তাও মেনে নেওয়া যেত যে অভিষেক টেকচন্দ সিং হ্যাজ সাইন্ড ফর মোহনবাগান ইন সাচ এ স্যালারি, বিকজ অনেক দিন ধরেই কিন্তু এই প্রস্তাবও রাখা হচ্ছে বিভিন্ন এক্সপার্টসদের থেকে যে এফএসডিএল অন্তত একটা ডোমেস্টিক প্লেয়ার ক্যাপ আনুক, যে ডোমেস্টিক প্লেয়ারদের তুমি এত কোটি টাকার বেশি দিতে পারবে না, তাহলে যদি কোনোভাবে এই মার্কেটটাকে একটু ডাউন সাইজ করা যায়। বাট আবারও বলছি, তুই ক্যাপ আনলেও দের আর মাল্টিপল ওয়েজ অফ বাইপাসিং দ্যাট। স্যালারি ক্যাপ তো এখনও আছে, স্যালারি ক্যাপ কি বাইপাস হচ্ছে না? বিকজ যা শুনছি দিস ইজ 2.1 crores প্লাস বোনাস কিন্তু তোমার স্যালারি ক্যাপে আসবেও না, তো অ্যাকচুয়াল স্যালারি কেউ জানেও না, ইট ইজ মাচ হায়ার দেন 2.1 crores। তো এই একটা প্রবলেম এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের ওপর দিয়ে যাচ্ছে এবং এটা কিছু করার নেই, এটা আমাদের ইকোসিস্টেমে ঢুকে গেছে। মোহনবাগান কেন প্লেয়ারটাকে এত টাকা দিয়ে দেবে না? আগেন, একটা প্লেয়ারের যে ভ্যালুয়েশন, একটা প্লেয়ার কত টাকায় খেলবে, মানে সব থেকে বড় কথা হচ্ছে মোহনবাগানে খেলার জন্যে তুমি 2 কোটি চাইবেও বা কেন? ইউ আর গোয়িং টু প্লে ফর সাচ অ্যান ইনস্টিটিউশন যে তোমাকে এমন একটা অপরচুনিটি দেবে, এসিএল খেলার অপরচুনিটি দেবে, ট্রফিজ জেতার অপরচুনিটি দেবে, তুমি এখানে টাকার লোভে আসবেই কেন? তোমার তো এখানে আসা উচিত যে ভাই আমি এখানে স্টার্টিং 11-এ খেলবো, আমাকে যদি এখানে 50 লাখ টাকাও দেয় আমি মোহনবাগানে খেলবো। মেন্টালিটি এরকম হওয়া উচিত। আজকে একটা ভারতীয় প্লেয়ার মোহনবাগানে আসার জন্য 2 কোটি টাকা ডিমান্ড করছে, তাহলে আমরা কি করে এক্সপেক্ট করবো এই বাচ্চা প্লেয়ারগুলো বিদেশে খেলার স্বপ্নও দেখছে? কেউ দেখছে না, কেউ না। তারা জাস্ট একটা ডোমেস্টিক ব্রেকআউট সিজন চাইছে এবং তারা জানে যেই মুহূর্তে একটা ভালো সিজন খেলে দেবো, বড় বড় ক্লাবসরা আসবে, কোটি কোটি টাকার স্যালারি আমাকে সাইন করে নিয়ে চলে যাবে। এবং সেই কারণে প্লেয়ার্সরা কিন্তু তাদের নিজেদের যে স্যালারি আস্ক সেটাকে রিডিউস পর্যন্ত করছে না, ওয়েজ কাট পর্যন্ত নিচ্ছে না। এতটা পচে গেছে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেম। মোহনবাগানে খেলার জন্যে তোমাকে 2 কোটি টাকা দিয়ে আনতে হবে, দিস ইজ আউটরিজিয়াস মানি। মানে ভাবাই যাচ্ছে না জাস্ট যে একটা বাচ্চা ছেলে এই টাকা নিয়ে ফুটবল খেলছে। ফুটবলে টাকা নিয়ে আমরা জানি, এখন তো কোথাও একটা গিয়ে মনে হচ্ছে ভালো ছিল যে টাকা নেই, বিকজ এই প্লেয়ার্সগুলো তো নিজেদেরকে জাস্ট নষ্ট করে দিচ্ছে এত কোটি কোটি টাকা দেখে, তারা বাইরে খেলার স্বপ্ন পর্যন্ত দেখছে না। সো ভেরি ভেরি স্যাড সিচুয়েশন রাইট নাও, বাট কিছু করার নেই। মোহনবাগান তাদের নিজের প্লেয়ার সাইন করতে চাইবে, দে ওয়ান্ট অভিষেক টেকচন্দ সিং, দে উইল সাইন অভিষেক টেকচন্দ সিং, এখানে কিছু করার নেই। আজকে তোমার যদি সোনা কিনতে ইচ্ছা করে, তুমি সোনার দাম বাড়লেও তোমাকে সোনার দাম কিনতে হবে, বিকজ তুমি সোনাটা কিনতে চাও, বিকজ আলটিমেটলি তোমার মনে হচ্ছে সোনার দাম বাড়বেই, তোমাদেরও মনে হচ্ছে আজকে 1 লাখ টাকায় সোনা কিনবো, তো কালকে হয়তো সেই দামটা 1,10,000 গিয়ে ঠেকবে, রাইট? সোনা কেন কেনা হয়? ইটস অ্যান অ্যাসেট। মোহনবাগানও কিন্তু অভিষেক টেকচন্দ সিংকে অ্যাসেট হিসেবেই দেখছে যে আজকে আমি ইনভেস্ট করছি, হয়তো এই প্লেয়ারটির দাম বাড়বে, কিন্তু আমার স্টিল মনে হয় যে জাস্ট একটা ব্রেক থ্রু সিজন দেখে এত টাকা ইনভেস্টমেন্ট একটা প্লেয়ারের উপরে করাটা মনে হয় না উচিত কাজ ছিল। বাট আগেন, এটা মোহনবাগানের ম্যানেজমেন্ট আমার থেকে লাখ গুণ ভালো জানে যে তারা কী করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দে হ্যাভ সাইন্ড হিম, প্রবাবলি হি উড বি দ্য স্টার্টিং রাইট ব্যাক। লেফট ব্যাকে তার কোনো জায়গা নেই, বিকজ শুভাশিস বোস আছে। রাইট ব্যাক তিনি খেলবেন, আশিস রায় হয়তো বেঞ্চ হতে চলেছেন খুব শীঘ্রই, উইচ ইজ কাইন্ড অফ হোয়াট দ্য ফ্যান্স অলসো ওয়ান্টেড, যে রাইট ব্যাকে একটা কম্পিটিশন দরকার। এবং অভিষেক সিং এত কোটি টাকার স্যালারিতে এসে লেফট ব্যাক খেলুক, রাইট ব্যাক করুক, আমার মনে হয় হি জাস্ট নিডস টু প্লে নাও, ওকে খেলতে হবে। জাস্ট এসে যদি বসে থাকে দেন দ্যাটস আ কমপ্লিট ওয়েস্ট অফ মানি, এবং আমার মনে হয় না যে সেটাও মোহনবাগানের প্ল্যান্সে আছে। হোসে মলিনা ইজ লুকিং অ্যাট অভিষেক টেকচন্দ সিং অ্যাজ আ স্টার্টার, এবং সেক্ষেত্রে হয়তো সেটা রাইট ব্যাক পজিশনেও হতে পারে। তো আমি অভিষেক সিংকে নিয়ে আরও ডিটেলসে আসবো, আমরা যখন একবার সাইনিং অ্যানাউন্সমেন্ট হবে, আমরা প্লেয়ার অ্যানালিসিসেও আসবো যে কীরকম এই প্লেয়ার, কতটা প্লেয়ার এই সাহায্য করবে মোহনবাগান দলকে। বাট তার আগে কমেন্ট সেকশন অবশ্যই জানিও যে তোমাদের কীরকম ফিলিং অভিষেক টেকচন্দ সিংকে নিয়ে, তোমরা কীরকমভাবে দেখছো এই ট্রান্সফারটা, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।